নমস্কার, আপনারা শুনছেন রাত 12টা 5। আজকে আমরা শুনব এক মানুষরূপী প্রেতাত্মার গল্প। আর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা আমাদের গল্প বা ঘটনা পাঠাতে পারেন। কথা দিচ্ছি, একটাও মিস হবে না। প্রতিটা গল্প বা ঘটনা শোনাবো আমরা। ঘটনা পাঠানোর ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা আশা করব আমাদের এই ছোট্ট ফ্যামিলির সাথে আপনারা সবাই যুক্ত হবেন এবং আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আজকের গল্পটা শোনা যাক। আজকের গল্প রক্তচোষা। ঘটনার আকস্মিকতায় একেবারে পাথর হয়ে গেল মালিনী। কতই বা বয়স ওর? এই তো সবে মাত্র 30-এ পা দিয়েছে। এরই মধ্যে হঠাৎ যেন সে বুড়িয়ে গেছে। সংসারে তার দাদাই ছিল সব। ছোট্ট বয়সে সে বাবা মাকে হারিয়েছে। তাদের কথা তার মনেও পড়ে না। দাদাই তাকে এতদিন আগলে রেখেছিল। কিন্তু কি যে হলো, সেদিন রাত্রিরে একসঙ্গে খাওয়া দাওয়া করে শুতে গেল দুজনে। মালিনীর ঘর প্রণবেশের ঘরের একটু দূরে। পরদিন ভোরবেলা বিনার চিৎকারে ঘুম ভাঙল মালিনী। বিনা তাদের কাজের লোক। ভোরবেলা দাদাবাবুকে চা দিতে গিয়ে সে দেখে ঘরের দরজা খোলা আর দাদাবাবু বিছানায় শুয়ে। তার সমস্ত শরীর রক্তহীন। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। ডাক্তার এলো, থানা পুলিশ হলো, সব শেষে পোস্টমর্টম রিপোর্ট পড়ে চমকে গেল মালিক। প্রণবেশের গলার কাছে দুটো দাঁতের দাগ পাওয়া গেছে। কেউ যেন ওই দুটো ক্ষত দিয়ে শরীরের সমস্ত রক্ত টেনে নিয়েছে। মালিনীর ধারণা তাদের বিরাট সম্পত্তির লোভে কেউ দাদাকে হত্যা করেছে। এবার হয়তো তার পালা। কেননা তারা দুজন ছাড়া আর তো কেউ নেই এই সম্পত্তি ভোগ করার জন্য। ভাই বোনে কেউই বিয়ে করেনি। ঠিক করেছিল তাদের মৃত্যুর পর সব দান করে যাবে ভালো কাজে। কি করেই বা জানবে মালিনী এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? ঠিক এই মুহূর্তে তার একজন অভিভাবক থাকলে ভালো হতো। মনে পড়ল কৌশিকের কথা। দাদা কয়েক মাস আগে একদিন হঠাৎ একটি ছেলেকে নিয়ে বাড়ি ঢুকল। বলল, দেখ মালিনী, নিচের ঘরটা তো খালি থাকে, একটা লোক থাকলে ভালো হয়। এই ছেলেটির নাম কৌশিক। চন্দননগরে থাকত। এখানে চাকরি নিয়ে এসেছে। এদিককার কিছুই ওর জানা নেই। তাই বলছি কিছুদিনের জন্যে ও পেইং গেস্ট হিসেবে ওই ঘরেই থাকুক। অবশ্য ওকে খেতে দিতে হবে না। ওর চাকরিটা বড় অদ্ভুত। নাইট ডিউটি, সারাদিন ও ঘুমোবে।
রাত্রিরে বেরোবে, আবার ভোরবেলা ফিরে আসবে, কোনো ঝামেলা নেই। দাদার কাণ্ড দেখে খুব রাগ হলো মালিনী। কোথাকার কে তাকে দুম করে বাড়ি এনে তুললো দাদা? এ তো রীতিমতো বাড়াবাড়ি। কৌশিকের সামনে আর কিছু বলল না সে, পরে আড়ালে বলল, জানা নেই শোনা নেই, কেমন লোক জানো না, একেবারে সঙ্গে করে নিয়ে এলে দাদা, যদি কিছু হয়। হো হো করে হাসলো প্রণবেশ। কি হবে? চুরি, ডাকাতি, মারপিট, নাকি দাঙ্গা করবে? আরে বাবা, ছেলেটাকে দেখেই এনেছি আমি। বাঙালি খ্রিস্টান, বাড়ির সামনে রাস্তায় বসেছিল, দেখে মায়া হলো, বুঝলি? যাকগে, তোর যদি পছন্দ না হয় চলে যেতেই বলল। ক্ষুণ্ণ হলো মালিনী, বলল, আমি কি তাই বলেছি দাদা? সান্ত্বনা দিয়ে বলল প্রণবেশ, আমি জানতুম রে, তুই কখনো আমার কাজের বিরুদ্ধে যাবি না। এখন মনে হচ্ছে মালিনী বিরুদ্ধে গেলেই বোধহয় ভালো ছিল, কেননা কৌশিককে সে কিছুতেই সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারেনি। কৌশিক হয়তো তারই বয়সী, কিন্তু এমন ধরনের চাকরি সে জীবনে দেখেনি। সারা রাত ওর কিসের ডিউটি? ভাবতে ভাবতে মালিনী দাদার ঘরে ঢুকল। সন্ধ্যা হয় হয়, অল্প পাওয়ারের আলো জেলে ও তাকালো দাদার খাটের ধারে দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে। সঙ্গে সঙ্গে চমকে উঠে হাতটাকে ধরে ফেলল মালিনী। সেই আলো আঁধারে আয়নার গায়ে ফুটে উঠতে লাগলো একটা ছায়া মূর্তি। চট করে মালিনী পেছন ফিরে তাকাল। পেছন থেকে কেউ না তো, দরজা তো ভেজানো, তবে কার ছায়া পড়ল? আবার সে তাকালো আয়নার দিকে, কেউ কোথাও নেই। তবে কি সে ভুল দেখল? তার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? মালিনী ভাবতে ভাবতে ফিরে এলো তার নিজের ঘরে। বারান্দা দিয়ে একতলার ঘরটা দেখা যায়। নিজের ঘরে ঢোকার মুখে মালিনী একবার তাকালো কৌশিকের ঘরের দিকটায়। এখনো অন্ধকার। আশ্চর্য, ঠিক রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ওই ঘরের আলোটা রোজ জ্বলে ওঠে। পরদিন সন্ধ্যাবেলা মালিনী দাদার কথাই ভাবছিল ওর ভবিষ্যতের কথা। ও মনে মনে বলল, হায় ভগবান, একবার যদি জানতে পারতাম কে দাদাকে খুন করেছে, তবে হয়তো কিছু করতে পারতাম, আর নিজেকেও বাঁচাতে পারতাম বোধহয়। ঠিক সেই সময় মালিনীর হঠাৎ মনে হলো আগের দিনে দেখা ছায়া মূর্তির কথা। খুব যেন চেনা গরমটা। ছায়াটা কার? ভাববার সঙ্গে সঙ্গে মালিনী দেখল সে চলতে শুরু করেছে। ঘর পেরিয়ে বারান্দা, বারান্দা পেরিয়ে ওকে কে যেন টানতে টানতে নিয়ে চলল
প্রণবেশের ঘরের দিকে। ঘরের আলোটা জ্বালাতেই সেটা দপ করে নিভে গেল। লোডশেডিং? সূর্য অস্ত গেছে, অন্ধকার বেশ জাঁকিয়ে পড়েছে। বিনার নাম ধরে চেঁচিয়ে ডাকলো মালিনী, কারো সাড়া পেল না। কোথায় যে যায় সব, নিজের মনেই গজ গজ করতে করতে বেরোতে গেল মালিনী। আশ্চর্য, তার নিজের বাড়ি, অথচ ঘরের দরজা খুলে সে যেতে পারছে না কেন? সে তো দরজা খুঁজেই পাচ্ছে না। হাতড়াতে ওর হাতে একটা কি নরম মতো লাগলো। কে কে করে চিৎকার করে উঠল মালিনী। বরফের মতো ঠান্ডা একটা মানুষের দেহ বলে মনে হলো। মালিনী আবার চিৎকার করে ডাকতে লাগলো বিনাকে। ঠিক সেই মুহূর্তে আলোটা ফের জ্বলে উঠল। মালিনী দেখল কৌশিক দরজার কাছে দাঁড়িয়ে। চমকে উঠল মালিনী। তুমি তুমি এখানে? কৌশিক বিনীত স্বরে বলল, আপনি চিৎকার করছিলেন, ভাবলাম ভয় পেয়েছেন, তাই ছুটে এলাম। তুমি তো এ সময় ঘুমো। বিনা কোথায়? আজ আমার ছুটি। আপনার যদি দরকার থাকে আমি থাকতে পারি। কৌশিকের চোখ দুটো কেমন যেন। মালিনীর ভালো লাগলো না। বলল, না, তুমি যাও, আমি ঠিক আছি। কৌশিক চলে যেতে মালিনী ভাবতে লাগলো, যদি সত্যি কৌশিকের গায়ে হাত পড়ে থাকে, তবে তার গা এত ঠান্ডা কেন? কি মনে হতে ঘরের দরজায় খিল তুলে দিল মালিনী। তারপর তাকালো আবার আয়নার দিকে। একটা ভয় মেশানো প্রচণ্ড কৌতূহল তাকে পেয়ে বসল। ওই ছায়ামূর্তি কার? কেনই বা আয়নায় সে দেখছে ছায়ামূর্তিটা ছুটে আসছে তার দিকে? সে যদি মৃত্যু হয় তবে তার মুখ দেখতে চাইছে। হঠাৎ সে একটা কাণ্ড করল। দাদার আলমারি থেকে ভগবত গীতা বার করল, চেপে ধরল সেটা বুকের ওপরে। তারপর আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, দাদা, আমি বুঝতে পেরেছি আয়নার মধ্যে যাকে তুমি দেখাতে চাইছো সে আমাকে হত্যা করতে চায়। তোমাকেও সে হত্যা করেছে। আমি তার মুখ দেখতে চাই দাদা, তুমি দেখাও। বুকের ওপর গীতা। মালিনী হঠাৎ আত্মবিশ্বাস দৃঢ় হল। গীতা থাকায় কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সে আবার চাপা গলায় বলে ওঠে, দাদা, তুমি দেখাও কে তোমাকে হত্যা করেছে। আয়নায় ছায়ামূর্তিটা আস্তে আস্তে এবার পরিষ্কার হতে লাগলো। মালিনী চিৎকার করে উঠল, কৌশিক! এসে কি দেখছে?
বীভৎস কৌশিকের মুখটা! দুপাশে দুটো সদন্ত, দু কষ বেয়ে রক্ত পড়ছে। এ যে রক্তচোষা! কৌশিক কি তাহলে মানুষ নয়, জীবন্ত প্রেত, যারা শুধু রক্ত খেয়ে বেঁচে থাকে? কতক্ষণ যে জ্ঞান হারিয়ে পড়েছিল মালিনী সে জানে না। জ্ঞান যখন ফিরল তখন গভীর রাত। ভয়ে ও দরজা খুলতে পারল না। ও জানে দিনের আলো নিভে এলেই এরা জীবন্ত হয়ে ওঠে, আর দিনের বেলা মরে থাকে। সারা রাত সে বসে কাটিয়ে দিল। পরদিন ভোর হতেই সে চুপি চুপি বেরিয়ে পড়ল ওর প্রিয় বান্ধবী বিপাশার বাড়ি। বিপাশার বাবা একজন তন্ত্র সাধক। সব শুনে উনি বললেন, কৌশিকের ঘরের দরজা কি খোলা থাকে দিনের বেলা? ভেতর থেকে বন্ধ থাকে, বলল মালিনী। খোলে গভীর রাতে। সেই সময় ওর ঘরে ঢুকে ওর ব্যবহার করা কোনো জিনিস যদি তুমি এনে দিতে পারো, তাহলে আমি ওর হাত থেকে তোমাকে মুক্তি দিতে পারি। কিন্তু মনে রেখো, এর জন্যে তোমার প্রাণ সংশয় হতে পারে। মরতে তো বসেছি কাকাবাবু, যদি বাঁচতে পারি সে চেষ্টা তো করতেই হবে আমাকে। তবে কাজটা খুবই শক্ত। বিপাশার বাবা বললেন, আমি তোমার কাছাকাছি থাকব। কোনো রকম বিপদের আভাস পেলে চিৎকার করে উঠবে। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাড়ি ফিরে বিনাকে কোথাও খুঁজে পেল না মালিক। তবে কি শয়তানটা বিনাকেও মেরে ফেলল? সারাদিন এতটুকু অন্ন স্পর্শ করতে পারল না মালিনী। আজ সে এর শেষ করতে চায়, তাতে সে বাঁচুক বা মরুক। সমস্তক্ষণ খেয়াল রাখছিল মালিনী। ঠিক 12টা নাগাদ কৌশিকের ঘরে আলো জ্বলতেই পা টিপে টিপে নেমে এলো মালিনী। বুকের মধ্যে হাতুড়ির ঘা, তবু নিজেকে শক্ত করল মালিনী। বুকে তার গীতা, তার ভয় কি? ঘরের দরজাটা একটু ফাঁকা ছিল। তার ভিতর দিয়ে মালিনী পরিষ্কার দেখল একটা দেহ দেওয়ালে ফ্যাশন দিয়ে পড়ে আছে, আধশোয়া অবস্থা, মুখটা একটু ঘোরানো। ঠিক বুঝতে পারল না ওটা কে, তবে চেহারা দেখে মনে হলো বীণা। ঠিক সেই মুহূর্তে কৌশিক পাশের ঘরে ঢুকল। টেবিলের ওপর শার্টটা খুলে রেখেছিল। ওই শার্টটাই হাতাতে হবে মালিনীকে। কৌশিক পাশের ঘরে, যে কোনো মুহূর্তে এসে পড়বে। টেবিলের কাছেই মৃতদেহটা। ভয়ে ঠক ঠক করে
কাঁপছে মালিনী, কিন্তু উপায় নেই। এ তার জীবন মৃত্যুর সংগ্রাম। মুহূর্ত দেরি না করে পা টিপে টিপে টেবিলের কাছে গেল মালিনী। চট করে শার্টটা টেনে নিল। সঙ্গে সঙ্গে চোখ পড়ল আধছোয়া মৃতদেহের দিকে। অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো গলা দিয়ে। বিনা মৃত, কিন্তু জীবন্ত। ওর দুটো সদন্ত রক্তমাখা, চোখ দুটো ঘুরছে। মালিনীকে দেখে উঠে বসল বিনা। দু হাত বাড়িয়ে চেপে ধরতে গেল ওর শাড়ির আঁচল। ছিটকে ঘর থেকে পালিয়ে এলো মালিনী। দেখল কৌশিক দরজা দিয়ে ঘরে ঢুকছে। এক মুহূর্ত আর দেরি না করে মালিনী ছুটতে লাগলো বাড়ির দরজা খুলে রাস্তা দিয়ে। কাছেই ছিলেন বিপাশার বাবা। চট করে ওকে গাড়িতে তুলে নিলেন। বাড়ি থেকে বেশ কিছু দূরে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে এক পোড়ো মন্দিরের সামনে গাড়িটা রাখলেন বিপাশার বাবা। তার পরনে ছিল লাল চেলি, কপালে সিঁদুরের তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা। মালিনীকে বললেন, এসো তাড়াতাড়ি। মালিনীকে নিয়ে উনি ঢুকলেন মন্দিরের ভেতরে। মালিনী দেখল মা কালীর মূর্তি, তার সামনে পুজোর আসন, উপাচার সব আছে। পাশে একটা মাটির পুতুল রাখা। পুতুলটা প্রায় 1 হাত লম্বা। বিপাশার বাবা মালিনীর হাত থেকে কৌশিকের ব্যবহৃত শার্টটা নিয়ে তাড়াতাড়ি পুতুলের গায়ে পরিয়ে দিলেন। তারপর আসনে বসে মন্ত্র পড়তে লাগলেন। মালিনী এখনো কাঁপছে। কৌশিক বিনাকে মেরে তাকে পিশাচ তৈরি করে রেখেছে। মালিনী পরিষ্কার দেখেছে বিনার দুদিকে দুটো দাঁত তীক্ষ্ণ হয়ে বেরিয়ে আছে। তার দাদার গলাতেও এমনই দুটো দাঁতের ক্ষত পাওয়া গিয়েছিল। কেউ তার রক্ত শুষে নিয়েছিল। তাহলে তো মালিনীরও ওই পরিণতি হতো। ভাবতে গিয়ে গা শিউরে উঠল মালিনী। আর সেই মুহূর্তে ও যা দেখল তা বুক ফাটা আর্তনাদ হয়ে বেরিয়ে এলো কণ্ঠ দিয়ে। কাকাবাবু, কৌশিক! মালিনীর চিৎকার শুনে বিপাশার বাবা তাকিয়ে দেখলেন যেখানে তার গাড়িটা রেখেছিলেন সেখানে দাঁড়িয়ে আছে কৌশিক আর বিনা। মালিনীর চিৎকারে ঘুরে দাঁড়ালো ওরা। ওদের মুখে ফুটে উঠল বিভৎস এক হাসি। মালিনীর চোখের সামনে সব যেন ঘুরতে লাগলো। বুঝিবা অজ্ঞান হয়ে যায়
ওরা এগিয়ে আসছে মন্দিরের দিকে। আসছে বললে ভুল হবে, যেন উড়ে আসছে। প্রায় মন্দিরের চাতাল ছুঁই ছুঁই। ঠিক তখনই বিপাশার বাবা মায়ের হাতের খাড়াটা খুলে নিয়ে পুতুলটার গলায় মারলেন এক কোপ। পুতুলের ধর থেকে গলাটা আলাদা হয়ে মায়ের পায়ের কাছে পড়ল। সঙ্গে সঙ্গে কৌশিকের ধর থেকে গলাটা কেটে পড়ে গেল মাটিতে। কৌশিকের শক্তিতেই বিনা চালিত ছিল বলে সেই মুহূর্তে বিনার প্রাণহীন শরীরটাও লুটিয়ে পড়ল মাটিতে। বিপাশার বাবা মন্ত্রপুত পুতুলটাকে তুলে নিয়ে মালিনীর হাত ধরে বেরিয়ে এলেন মন্দির থেকে। তারপর খানিক দূরে একটা ডোবার মধ্যে ওগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ফিরে চললেন তারা বাড়ির দিকে। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই শেষ। ফিরে আসবো পরের এপিসোডে। কে বলতে পারে পরের গল্পটা হয়তো আপনার পাঠানো গল্পই হবে। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।